এটা বলে আমাদের আক্রমণ করে, তখন আমাদের পিছনে কে আসবে? যে ভারত পাকিস্তানের এই টেনশনটা আমরা বেশ কদিন হলোই আমরা দেখছি, এবং সেটা কিন্তু আস্তে আস্তে খারাপের দিকেই যাচ্ছে। আমরা দেখলাম যে সেখানে সিন্ধু নদীর যে চুক্তি ছিল সেটা স্থগিত করা হলো, এরপর পাকিস্তান থেকে সিমলা চুক্তি স্থগিত করার কথা বলা হয়েছে, যদিও ভারতের পররাষ্ট্র বিষয়ক যারা অ্যানালিস্ট তারা বলছেন এই চুক্তি স্থগিত করাতে কিছুই যায় আসে না। কিন্তু তারপর ওভারঅল সিচুয়েশনটা আপনি কিভাবে দেখছেন এখন? 1998 আপনি জানেন তখন যে সিচুয়েশনটা ছিল, একটা পারমাণবিক একটা মহড়া, তারা যুদ্ধের মহড়ার একটা সিচুয়েশন তখন আমরা দেখেছিলাম। এরপর দীর্ঘদিন পরে আবার এরকম একটা অবস্থা আসলো। এখন আপনার অ্যানালিসিস কি এই বিষয়ে? দেখেন, এখানে অনেক কিছু হতে পারে। ভারত পাকিস্তানের সম্পর্ক মনে করেন সরাসরি যুদ্ধ না হলেও সবসময় যুদ্ধংদেহী, সবসময়। ভারতের রাজনীতি আমার তো মনে হয় যে তাদের রাজনীতি 70% পলিটিক্সই ডিপেন্ড করে পাকিস্তানকে কে কতটা জোরে গালি দিতে পারলো কি পারলো না তার উপর। এবং এটাকে তারা বিভিন্ন প্রক্রিয়া একদম ঘরে ঘরে ছড়াই দিতে পারছে। ঘরে ঘরে এমনভাবে ছড়াই দিচ্ছে যে কিছু বললেই বলে তোমাকে পাকিস্তান পাঠিয়ে দেবো, তুমি পাকিস্তান চলে যাও, এখানে কেন এগুলো বলছো, এই ধরনের একটা স্লোগান কিন্তু তারা ওখানে চলছে। এবং ভারতের রাজনীতিটা এখন এরকমই হচ্ছে যে কে কতটা পাকিস্তান বিরোধী এটার উপর ডিপেন্ড করছে। এটা নিয়ে তারা মুভি বানাচ্ছে, একটার পর একটা মুভি বানাচ্ছে, এবং সেই মুভিতে তাদের ইন্ডিয়ান ফোর্সকে বিরাটভাবে নায়ক হিসেবে দেখানো হচ্ছে, যেটা বাস্তবে কতটা ছিল বলা কঠিন। তো এগুলো কিন্তু আমরা দেখছি বিভিন্ন রকম। একটা দেশের মানুষের মনোজগৎটাকে পরিবর্তন করার জন্য তো অনেক কিছুই কাজ করে, সবভাবেই তাদের মধ্যে এটা আসলে যতটা না এন্টি পাকিস্তান সেন্টিমেন্ট, তার চেয়ে বেশি হলো তারা ছড়িয়ে দিতে যাচ্ছে এন্টি ইসলামিক সেন্টিমেন্ট, এন্টি মুসলিম সেন্টিমেন্ট। এটা ভারত, এটা তাদের পলিটিক্স। এখন ওদের যারা ক্ষমতায় আছেন তারা এই সেন্টিমেন্টটাকে পুঁজি করে আসেন, ক্ষমতায় আছেন। একটা জিনিস লক্ষ্য করেন, ভারতের এমন অনেক রাজ্য আছে যেখানে অ্যাবাভ 30% লোক হলো মুসলমান। আমি কাশ্মীরের কথা বাদ দিলাম, ওখানে তো অ্যাবাভ 90% মুসলমান। তো অ্যাবাভ 30% 35% হলো মুসলমান। তো তারা যখন এই ধরনের একটা সেন্টিমেন্ট যখন তারা মার্কেটিং করে, তখন তারা কিন্তু জানে যে এই সেন্টিমেন্টটা মার্কেটিং করলে পরে আমার পলিটিক্সে এই 30% ভোটকে আমাকে বাদ দিয়ে হিসাব করতে হবে। এবং যে কোনো একটা পলিটিক্যাল পার্টি বলে তুমি 30% ভোট পাবা না, বাদ বাকি নিয়ে তুমি আলোচনা করো। তো তাদের জন্য কিন্তু রিস্কি। কিন্তু দেখেন, এই রিস্কেও কিন্তু বিজেপি বিজয়ী হচ্ছে বারবার। কেন হচ্ছে? এই কারণে মুসলমানের বাইরে যারা আছেন, এই 65% যারা পপুলেশন আছেন, ভোটার আছেন, এদের মধ্যেও কিন্তু ওরা কিন্তু একটা বড় অংশকে, যে আউট অফ 65% তারা 80% কিন্তু তারা তাদের মধ্যে নিয়ে আসতে পারছে। এই যে নিয়ে আসতে পারাটা, এটা কিন্তু টোটাল সোসাইটির মধ্যে তারা কিন্তু এই চেঞ্জটাকে আনতে পারছে, টোটাল সোসাইটিকে তারা খাওয়াইতে পারছে যে এন্টি মুসলিম সেন্টিমেন্টটা ভারতের জন্য প্রয়োজন। এইটা এবং এই দেশটা আনফর্চুনেটলি অথবা আনফর্চুনেটলি বলবো আমি, এই দেশটা হলো আমাদের সবচেয়ে প্রতিবেশী দেশ, একমাত্র প্রতিবেশী দেশ আমাদের। এখন এটা আমার জন্য তো অবশ্যই ঝুঁকিপূর্ণ। এবং এইটার প্রভাবটা কীভাবে ঝুঁকিপূর্ণ? তারা কেবল আমার এখানে ফিজিক্যালি আসবে তা না, এই সেন্টিমেন্ট যদি ওখানে থাকে, তো আমাদের এখানে দেশের মানুষের মধ্যেও, আমরা এখানে মনে করেন আবার অ্যাবাভ 90% মুসলমান আছি, তো আমাদের মধ্যে কিন্তু এই সেন্টিমেন্ট, এটা একটা কিন্তু রিভার্স একটা রিয়াকশন কিন্তু এখানে হয়। এবং এই কোনো রিয়াকশনে আসলে কিন্তু প্রয়োজনীয় না। এটা কেবলমাত্র রাজনীতির জন্য, এটা কিন্তু ধর্মের জন্য না। তারা কিছু পলিটিক্যাল লিডার থাকে, তারা মনে করে এটা ব্যবহার করে আমি পলিটিক্সে ভালো করব, আমি ইলেকশন করব, আমি ক্ষমতায় থাকবো। এই হলো মূলত মূল বিষয়টা। ভারত পাকিস্তানের মধ্যে যদি পারমাণবিক বোমা বিস্ফোরণ হয়, তা তো আমি অবাক হব না। কারণ আমি ওই দিন দেখলাম পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলতেছে যে আমাদের যে 17টা 18টা পারমাণবিক বোমা আছে, এগুলিকে শেলফে সাজায় রাখার জন্য নাকি। তো বোঝাই যাচ্ছে জিনিসটাকে। আর পাকিস্তান তো মনে করেন, সেখানে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে অনেকেই ভারতে বলছে যেটা বাংলাদেশ থেকে উস্কে দেওয়া হয়েছে, আমরা মিডিয়া এরকমটা বলতে শুনেছি। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন যে বাংলাদেশকে এর মধ্যে, বাংলাদেশ থেকে পাকিস্তানকে উস্কে দেওয়া হচ্ছে, তো আপনি এই বিষয়টা কিভাবে দেখেন? বাংলাদেশকে এর মধ্যে টানার কারণটাকে এটা ভারতের কোন মিডিয়া আমাদের ব্যাপারে লেখছে আমি জানি না, এবং সে কি খেয়ে লেখছেন তাও বলতে পারবো না। এটা বলছি পাকিস্তানের মতো দেশ ভাই, পাকিস্তানের মাথা কি আমার চেয়ে ঠান্ডা নাকি? ওরা তো এমনি গরম।
যেই দিন তারা সিন্ধু নদীর পানির কথা বলছে, ওই দিন পাকিস্তান যে সমস্ত কথাবার্তা বলছে, আমাদের বাংলাদেশের কোনো পলিটিশিয়ান এরকম ভাবে তো আমি আমার দেশে যখন গঙ্গার পানি আসে না, তিস্তার পানি আসে না, ওই ভঙ্গিতে বলতে শুনি না। ওদের মাথা যথেষ্ট গরম আছে। জানেন যে মানবিক করিডোর দেওয়ার একটি প্রস্তাবনা এখানে এসেছে এবং সেখানে জাতিসংঘের এই প্রস্তাবে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ, এরকম একটি মন্তব্য আমরা পেয়েছিলাম পররাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার কাছ থেকে। কিন্তু পরবর্তীতে আমরা শুনেছি সেটা মানবিক করিডোর না, মানবিক সহায়তা দিতে হবে, এটা সরকারের দিক থেকে বলা হয়েছে। আপনি কিভাবে দেখছেন, আমরা আসলে মানবিক করিডোরই দিই বা মানবিক সহায়তায় দিই, এটা আসলে আমাদের জন্য কতটুকু ঝুঁকি আনতে পারে? অনেক ঝুঁকি এখানে এটাকে আমি মনে করি সবচেয়ে বড় কথা হলো কি, এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার বিবেচনায় এখতিয়ার এই সরকারেরই নাই। এই সরকারের এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নাই। তারা কেন এই ধরনের আগ বাড়িয়ে করছে আমি বুঝতে পারছি না। এই সরকার এখন দেশ পরিচালনা করছে, এই সরকার রাজনৈতিক দলগুলোর ম্যান্ডেট নিয়ে দেশ পরিচালনা করছে, তাহলে রাইট থাকবে না কেন? কোথায় পাইছেন আপনি? রাজনৈতিক দলগুলো সমর্থন দিয়েছে, তো জনগণ দিয়েছে, কোথায় পাইছেন আপনি? জনগণ, রাজনৈতিক দলগুলো তো ওই সময় হিট অফ দ্য জনগণের প্রতিনিধি। না, এটা মানতে রাজি না। আমি দিইনি, আমি দিয়েছি একজন জনগণ। আমি কোনো পলিটিক্যাল পার্টি করি না, আমি এই সরকারকে ম্যান্ডেট দিইনি। তো আমি যদি এটা বলি তাহলে আমার মতো এরকম লোক অনেক আছে যারা কোনো পলিটিক্যাল পার্টি করে না। আমি কোনো পলিটিক্যাল পার্টি করি না। আমি পলিটিক্যাল পার্টি করে না এমন লোকের সঙ্গে বাংলাদেশে অ্যাবাউট 50%। তারা বলে না কিছু, তারা বলে না কিছু। এবং ওই লোকগুলি কিন্তু হাসিনার পতনের সময় সক্রিয় ছিল। তারা যখন সক্রিয় হয় তখন দেশে একটা ঘটনা ঘটে। আর তারা যখন সক্রিয় না হয়, পলিটিক্যাল পার্টির বিবৃতি দেয়, মিছিল করে, মিটিং করে, কাজের কাজ কিছু হয় না। বিএনপি অনেক মিছিল করছে, সরকার নামাইতে পারে নাই। সরকার নামানোর জন্য এই নন পলিটিক্যাল মানুষগুলোকে দরকার হচ্ছে। এই সরকারের যুদ্ধ ঘোষণা করার কোনো ম্যান্ডেটই নেই। এবং সরকারের উচিত ছিল এই ধরনের একটা সিদ্ধান্ত দেওয়ার আগে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে বসা। যখন একটা স্বাভাবিক অবস্থা থাকে, যখন একটা রেগুলার গভর্নমেন্ট থাকে, তখনও যদি কোনো যুদ্ধ ঘোষণার মতো বড় ঘটনা ঘটে, এই রেগুলার গভর্নমেন্টে যে পলিটিক্যাল পার্টিটা থাকে, যে সরকার থাকে, তারাও বিরোধী দলগুলির সঙ্গে বসে আলোচনা করে। আর আমাদের এই সরকার কারো কোনো গুণলই না, কারো সঙ্গে কোনো আলাপই করলো না, তারা ডিসিশন দিয়ে দিল মানবিক করিডোর দিবে। এটা ধরে তার কে দিচ্ছে? তার কে দিচ্ছে এটা করার ইখতিয়ার? এটা কি তার বাড়ির প্রত্যেক সম্পত্তি নাকি যে আমি এখানে একটা পদ দিয়ে দিলাম? এটা হলো একটা যৌথ পরিবারেও বড় ভাই ইচ্ছা করলে একদিক দিয়ে একটা পদ দিতে পারে না, অন্য ভাইদের মতামত দিতে হয়। আপনি যে পদটা দিচ্ছেন এটা আপনার জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে। মাথায় রাখবেন, আরাকান আর্মির সঙ্গে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই। আমাদের এখনো কূটনৈতিক সম্পর্ক মিয়ানমারের সঙ্গে। তো মিয়ানমারে জানতা বলি আর যাই বলি, তাদের বিরুদ্ধে তো আমরা মিয়ানমারে গেছি না। মিয়ানমারের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে, আমাদের রাষ্ট্রদূত আছে মিয়ানমারে। তো মিয়ানমারের সঙ্গে আরাকান আর্মিরা ফাইট করতেছে। আপনি আরাকান যে জায়গাটা দখল করেছে সেই জায়গায় আপনি মানবিক সহায়তা দেবেন, জাতিসংঘ বলছে। কারণ জাতিসংঘ নিজেরা তাদের ব্যবস্থাপনায় পাঠাতে পারে না। তারা আকাশ পথে পাঠাক, তারা নৌপথে পাঠাক, আমার ভূখণ্ডকে ব্যবহার করতে হবে। কারণ কালকে যদি এইটা পাঠানোর পরে কালকে যদি মিয়ানমার বলে তোমরা আমাদের সঙ্গে আমাদের যারা বিদ্রোহী, তোমরা তাদেরকে হেল্প করতেছো, এটা বলে আমাদের আক্রমণ করে, তখন আমাদের পিছনে কে আসবে? তখন তো আমরা আরেক গাজা হবো ভাই। এগুলি কার প্ল্যান? এটা আন্তর্জাতিক কার প্ল্যান? কোন গভর্নমেন্টের প্ল্যান? এটা কি আমেরিকার প্ল্যান না কার প্ল্যান? এটা বুঝতে হবে ভাই। এখানে একটা নাটক চলতেছে। ভারত, আমেরিকা, চীন, এই তিন দেশের দৃষ্টি হলো মিয়ানমারের প্রতি। কারণ মিয়ানমার হলো মনে করেন সবাই এখানে আসার চেষ্টা করতেছে। আর মাঝখানে আমি শখ করে বলতেছি, তুমি তো স্যান্ডউইচ খাবা, আমার এই স্যান্ডউইচের মধ্যে ঢুকাও। এইগুলি বলে এগুলি ভয়ঙ্কর সমস্ত পদক্ষেপ নিচ্ছে এই গভর্নমেন্ট। এটা আমার এখন আমার সন্দেহ হচ্ছে এই গভর্নমেন্ট আসলে নিজে এগুলি করতেছে না, অন্য কারো কারণে করতেছে। কিন্তু সেখানে আমরা যেটা জানি যে রাখাইনে মানবিক সহায়তা যদি পৌঁছানো না যায়, সেখানে দুর্ভিক্ষ হতে পারে। সেখানে এই বিষয়টাও তো মাথায় রাখতে হবে। হতে পারে গাজায় দুর্ভিক্ষ হচ্ছে না, আমি কি করতে পারতেছি? গাজা আপনি ফিলিস্তিনের ম্যাপটা দেখেন ভাই, সেই ম্যাপের আশেপাশে সৌদি আরব, মিশর, আপনার জর্ডান, সবগুলো তো মুসলিম কান্ট্রি। তারা কি করতেছে? আপনি বলছেন এটা কোনোভাবে দেয়া উচিত না।